প্রশাসনে যদি আপনি ভালো সেটআপ না দিতে পারেন তাহলে তো সব বাক্স চুরি হয়ে যাবে ভোটের, আপনি তো কিছুই করতে পারেন না, পুলিশ তামসা দেখবে এই নির্বাচন পরে, এবং এটা কলঙ্কিত নির্বাচন হবে। শুধুমাত্র এই জাতীয় পার্টি তখন 14 সালে এই নির্বাচনটাতে অংশগ্রহণ করেই কিন্তু এই আওয়ামী লীগকে কিন্তু ফেসিস্ট করেছে। 2008 সালের পর থেকে এই পুলিশ বলেন কিংবা প্রশাসনের অধিকাংশ ক্ষেত্রেই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে এগুলো একদম চিহ্নিত আওয়ামী ফ্যামিলির এবং ছাত্রলীগের ক্যাডার অধিকাংশ ক্ষেত্রে নিয়োগ পেয়েছে। যারা আজকে বড় রাজনৈতিক দল নিজেদেরকে দাবি করেন, অনেক বেশি কর্মী সমর্থক নিজেদেরকে দাবি করেন, না বড় আর ছোট বলে না, মানে আপনারা সবাই সবাই, তবে দায়টা যে যার, মানে যত বড় চাকরি করবেন, যত বড় জায়গায় যাবেন, দায়িত্বের জায়গাটা তারই অনেক ক্ষেত্রে বেশি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকের আছেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি মামুনের কাছে। সম্প্রতি জাতীয় পার্টির সাথে আপনাদের দ্বন্দ্বের জেদ ধরে আমরা দেখলাম যে আপনাদের দলের যিনি প্রধান নুরুল হক নূর, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। এটি কেন ঘটেছে এবং এই হামলাটির পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি পিন্টু ভাই, এছাড়া যারা দর্শক শ্রোতা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব অত্যন্ত মানে দুঃখ ভারাক্রান্ত মানে মন নিয়ে আজকে বলতে হচ্ছে যে আমরা আসলে মানে শুধুমাত্র যদি বলি, অনেকেই প্রশ্ন করছেন যে গণ অধিকার পরিষদ আসলে কেন এই জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে, অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। কিন্তু আপনার বুঝতে হবে এই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই গণ অধিকার পরিষদই ঘটিয়েছে। যদি আপনি প্রেক্ষাপট আপনি যদি চিন্তা করেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24-এর কোটা সংস্কার আন্দোলনে এসে গণ অভ্যুত্থান হয়েছে। কেন বলছি, এই দেশে যখন অধিকাংশ মানুষকে, বিরোধী যারা মতের মানুষ ছিল, বিরোধী যে দল ছিল, তাদেরকে একদম নিঃশেষ করার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মূল অংশটি ছিল এই জাতীয় পার্টি। কিভাবে? এই 14 সালের নির্বাচনে পিন্টু ভাই আমার একদম স্পষ্ট মনে আছে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। এই 14 সালের নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করত, যে প্রেক্ষাপট ছিল নির্বাচনের, এই বিএনপি, জামাতে ইসলাম, আজকের যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে অন্যান্য দলগুলো, কেউ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র এই জাতীয় পার্টি তখন 14 সালে এই নির্বাচনটাতে অংশগ্রহণ করেই কিন্তু এই আওয়ামী লীগকে কিন্তু ফেসিস্ট করেছে। 14 সালে যদি নির্বাচন না হতো, জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে এই 14 সালের পর থেকে এই দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এবং এই মানুষ এই 2024-এ এসে যে 2000 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, এই সাহস কিন্তু শেখ হাসিনা পেত না। তার মানে এটা একদম স্পষ্ট, আপনি যখন একটি অন্যায়ের বৈধতা দিবেন, এই অন্যায়ের বৈধতার দায় আপনি সেটা নেবেন না। ঠিক তেমনিভাবে 18 সালের নির্বাচনেও একই ঘটনা ঘটল এবং 24-এর নির্বাচনেও গৃহপালিত বিরোধী দল হিসেবে কিন্তু এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগ কিন্তু একটি সরকার গঠন করেছে। আমি শুধু নির্বাচনটা দিয়ে বুঝাচ্ছি, বিষয়টা কিন্তু আসলে এরকম না। এই যে আপনি আজকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার আমাদের প্রত্যেকের সরকার। আমি যদি স্পষ্টভাবে বলি যে এই সরকার যদি ব্যর্থ হয়, এই দায় কি আমাকে দিবেন না আপনি? এই দায় কি বিএনপি কি দিবেন না? আমরা যারা, আমাদের তো সম্মতি নিয়ে এই সরকার গঠিত হয়েছে, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, বিএনপি বা আপনি এবি পার্টি যা আছে, ওভারঅল আমরা সবাই তো সমর্থন দিয়েছি যে এই সরকার আমাদের। কিন্তু এই সরকার যদি কোনো অন্যায় করে ব্যর্থ হয়, তাহলে এই 10 বছর পরে আপনি আমাকে প্রশ্ন করবেন না এই সরকার তো আপনার ছিল, আপনি কেন প্রশ্ন করেন নাই? এই জন্য আমরা যে কাজটি করি, সরকার যদি কোনো অন্যায় কাজ করে তাহলে আমরা সেই প্রশ্নটা করি সরকারকে যে আপনি এই কাজটা কেন করলেন, এটা অন্যায়। এই জাতীয় পার্টি কিন্তু একটা অন্যায়ও, এই একটা আওয়ামী লীগের এই যে অন্যায়গুলো ঘটেছে এবং আমার খুব সম্ভবত 2600 মানুষকে গুম করা হয়েছে এবং অনেক বিরোধী দলের মানুষের জীবন কিন্তু, এবং যারা জেলে ছিল বছরের পর বছর, বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মহাসচিব 2 দিন পরে পরে জেলে, 2 দিন পরে পরে জেলে, হাবিবুর নবী খান সোহেল ভাই 400 কটা তার বিরুদ্ধে মামলা। এই যে ঘটনাগুলো, তাহলে আপনি যে একটা লোককে সাপোর্ট দিচ্ছেন তার অন্যায়টা আপনি বলবেন না? যে এই যে আওয়ামী লীগকে কি জাতীয় পার্টি প্রশ্ন করবে না সংসদে যে আপনি তাকে কেন গ্রেপ্তার করলেন? তার কি রাজনৈতিক অধিকার নাই রাজনীতি করার গণতান্ত্রিক দেশে?
সেই প্রশ্নটা কিন্তু জাতীয় পার্টি কোনোদিন করে নাই। আজকে কিছু এসে সুশীল মাঝে মাঝে প্রশ্ন করে যে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে স্পেস দেওয়া হবে না, কিন্তু এখানে মূল জিনিসটাই হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ। রিফাইন আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগের অনেক বুদ্ধিজীবী এখনো আছেন, বা এই যে 15 বছরে আওয়ামী লীগের যে সেট আপ, এই সেট আপও কিন্তু আছে। তারা চাচ্ছে এই জাতীয় পার্টির উপর ভর করে তারা আবার এদেশে ফিরতে চায়, আবার এদেশের মানুষের বুকের উপর গুলি চালাইতে চায়। সুতরাং এই 14 দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, কাউকে কোনো ফরম্যাটেই আমরা আর অ্যাক্সেস দিচ্ছি না। সেকেন্ড যে কথাটি বললেন, নুরুল হক নূরের বর্তমান সার্বিক যে পরিস্থিতি, আমাদের উপর হামলা হয়েছে, এটি দেশের মানুষ একদম স্পষ্টভাবে দেখেছে। নির্বিচারে হামলা হয়েছে। একটা মানুষ তো মানে যখন আইন শৃঙ্খলা বাহিনী কারোর উপর অ্যাটাক করে, কিছুটা হলো বাজ বিচার করে বা মানে একটু সমীহ হলো করে, কিন্তু সেটিও কিন্তু করে নাই। নুরুল হক নূরকে চিনে না এমন বাংলাদেশে কোনো সৈনিক আছে সেনাবাহিনীতে? পুলিশে কোনো কনস্টেবল আছে যে নুরুল হক নূরকে চিনে না বা আমাদেরকে চিনে না? আমাদেরকে অবভিয়াসলি চিনে। তার মানে ইন্টেনশনালি এই কাজটি করেছে। আজকে আপনি পিন্টু ভাই, আপনি মিডিয়াতে কাজ করছেন, আপনার সাথে আমার একটা বিরোধ হয়েছে, কিন্তু আপনি কোথাও বিপদে পড়লে আমার নেতাকর্মীরা যদি আপনাকে দেখে, যারা চিনে আপনাকে সেভ করবে। এটাই তো আসলে মানে নিয়ম। যারা পরিচিত থাকে, তার মানে নুরুল হক নূরকে চেনার পরেও পরিকল্পিতভাবে হামলা হয়েছে। কেন? তাদের ওই প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। রিফাইন আওয়ামী লীগের এই জাতীয় পার্টির কাঁধে ভর করে রিফাইন আওয়ামী লীগের যে প্রজেক্ট, সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। নুরুল হক নূরের সার্বিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তার যে নাকের হাড়, এটি কিন্তু ভেঙে গেছে এবং 2 চোখেও ফ্র্যাকচার হয়েছে। নাকের হাড়টি পুরোটা ভেঙে গেছে। তো আজকেও ব্লিডিং হয়েছে, এই আজকেও সকালবেলা ব্লিডিং হয়েছে এবং রক্ত জমাট বাঁধা রক্ত বের হচ্ছে। সে কিন্তু মানে স্বাভাবিক যে খাবার, সেটি কিন্তু সে খেতে পাচ্ছে না, তরল খাবার খেতে হচ্ছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আজকে আমরা কথা বলেছি, প্রধান উপদেষ্টা মানে বলেছেন বা করেছেন যে তার উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় সকল কিছুই করবেন। আমরা বিচার বিভাগীয় তদন্তের কথাও বলেছেন, সেটি নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, বিচার বিভাগীয় তদন্ত কমিটি একটি গঠিত হয়েছে। আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠিত হয়েছে। একটি বিষয় হচ্ছে, নূরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেটি তো অবশ্যই নিন্দনীয়। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ অথবা আপনাদের যে দাবি দেওয়া, সেটি তো থাকতেই পারে, আপনারা নিষিদ্ধের দাবি করতে পারেন, অন্য দলও নিষিদ্ধের দাবি করতে পারেন, কিন্তু মানে আইনি প্রক্রিয়ায় না যে আপনারা জাতীয় পার্টির অফিসের সামনে যাওয়া নিয়েও তো মানে অনেকে প্রশ্ন তুলছে, এটি আসলে কেন? এটি একটি ভালো পয়েন্ট বলেছেন আপনি, কিন্তু সাংবাদিকতায় অনেক বিট করেন। আমাদের যে পার্টি অফিস আলরাজি কমপ্লেক্স, এটি হচ্ছে রাস্তার এই পল্টনে, পুরানা পল্টনে, বিজয়নগর পানির ট্যাঙ্কির আমাদেরটা হচ্ছে পূর্ব পাশে, আর জাতীয় পার্টির অফিসটা হচ্ছে কাকরাইল মোড়ে রাস্তার পশ্চিম পাশে। যখন আপনি এই রাস্তা দিয়ে আপনি মিছিল করে কাকরাইলের দিকে যাবেন, তখন কিন্তু ওই জাতীয় পার্টির অফিসটা একটু ভিতরের গলিতে, কিন্তু মেইন রাস্তাটা জাতীয় পার্টির পার্টি অফিসের এদিক দিয়ে কিন্তু কাকরাইল গিয়েছে। তো আমরা যেদিন মিছিল নিয়ে যাই, সেই মিছিলে কিন্তু তারা পিছন থেকে অ্যাটাক করে তাদের পার্টি অফিসের সামনে থেকে এসে। আমরা কিন্তু তাদের পার্টি অফিসের সামনে দিয়ে যাই নাই, আমরা কিন্তু মেইন রাস্তা দিয়ে কিন্তু আমরা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছি। এবং আপনি দেখেছেন এই স্বৈরাচার শেখ হাসিনার বিরোধী আন্দোলনেও আমরা কিন্তু এই রাস্তা দিয়ে নিয়মিত আমরা মিছিল করেছি। এটা আমাদের রুট, এটা আমাদের মিছিলের রুট। আরেকটি বিষয় বলেছেন যে আসলে আইনি প্রক্রিয়া যাচ্ছেন না কেন। আমরা খুব সম্ভবত গত মার্চ মাসে 11 তারিখ কিংবা 12 তারিখে আমরা নির্বাচন কমিশন বরাবর একটি লিখিত আবেদন দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবরও একটি লিখিত আবেদন দিয়েছি যে আওয়ামী লীগ এই যে গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত, এই জাতীয় পার্টি গণহত্যার সাথে জড়িত এই 14 দল প্রত্যেকেরই রাজনীতি স্থগিত করতে হবে, আর নয়তো নিষিদ্ধ করতে হবে। এটা আমরা আইনি প্রক্রিয়ায় আমরা এটি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা বলেছি। কিন্তু পাশাপাশি যখন মাঠে একটি সাউন্ড আসতে শুরু করলো যে এই পর্যন্ত কিন্তু পদক্ষেপ নেওয়া হয় নাই, আমরা কিন্তু এই প্রোগ্রামটাই প্রথম করেছি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে, এটি কিন্তু আসলে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটিও কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু করে আসছি, কিন্তু মাঝখানে কিন্তু একটু স্তিমিত ছিল। এম আই রাইট অর রং, একটু ভালো বলতে পারবেন আপনি, মাঝখানে স্তিমিত ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা বললাম যে না, এদের রাজনীতি স্থগিত করতে হবে। গণহত্যাকারী দল
কোনো দেশে পৃথিবীর কোনো ইতিহাসেই কখনো রাজনীতি করার সেকেন্ড টাইম আর সুযোগ পায় না। কেন সুযোগ পায় না? যে রাজনীতি জনগণের জন্য। শিক্ষার্থীরা দাবি করছে কি সরকারি চাকরিতে 56% কোটা আপনি আবার ফিরায় আনছেন, আমরা এটা মানি না, আপনি এটাকে কমান, সংস্কার করেন। এবার কিন্তু বাতিল চায় নাই, এবারের মুভমেন্টে কিন্তু বলছে যে আপনি এটাকে কমায় দেন, তাদের এটা লাগতেছে না, আপনি কেন বেশি বাড়াচ্ছেন? সেই দাবির প্রেক্ষাপটে শিক্ষার্থীর বুকে আপনি গুলি চালিয়ে দিলেন, 2000 মানুষকে আপনি হত্যা করলেন নির্বিচারে, আর আপনাকে এই দেশে খুব সহজে অ্যাক্সেস দিবে নির্বাচন করার, রাজনীতি করার। এটা পৃথিবীর কোনো ইতিহাসেই নাই। জার্মানি সহ বিভিন্ন জায়গায় বড় বড় রাজনৈতিক দল যারা একদম স্ট্যান্ডিং ক্ষমতায় ছিল, তাদের রাজনীতি কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। সুতরাং এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা যারাই বলেন এই দোষর যারা ছিল, তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। সরকার তো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসছে যে আওয়ামী লীগ অভিজাত বিভিন্ন ক্লাব এবং শপিং সেন্টারে বৈঠক করছে। আমরা গত কয়েকদিন দেখেছি যে তারা তারা মিছিল করছে, লাঠিসোঁটা হাতে, ককটেল ফুটানো হয়েছে। তো নিষিদ্ধ করে যদি মানে একদিকে নিষিদ্ধ করছে, আরেকদিকে ককটেল ফুটানো হচ্ছে, লাঠিসোঁটা হাতে মিছিল করছে, তাহলে এগুলোকে আপনারা এটা আজকে আমাদের এই অনেকগুলো রাজনৈতিক দলের আজকের একটি প্রধান উপদেষ্টার সাথে আজকে আমাদের একটি বৈঠক ছিল। তো সেই বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলই এই বিষয়গুলোকে সামনে অ্যাড্রেস করেছেন। কিন্তু এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে আসলে এটি একটি গভীর সংকট। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, আপনার সেশন কত আমি জানি না, আপনাদের সেশনের পর থেকে অর্থাৎ 2008 সালের পর থেকে এই পুলিশ বলেন কিংবা প্রশাসনের অধিকাংশ ক্ষেত্রেই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে এগুলো একদম ছিন্নিত আওয়ামী ফ্যামিলির এবং ছাত্রলীগের ক্যাডার অধিকাংশ ক্ষেত্রে নিয়োগ পেয়েছে। কিন্তু সরকারি যে চাকরির বিধিমালা আছে, আপনি চাইলেই কিন্তু খুব সহজেই কাউকেই মানে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে চাকরি থেকে আসলে বহিষ্কারের আসলে সুযোগটা অনেকাংশে কম। কিন্তু শেখ হাসিনা এই যে 15 বছরে যে সেট দিয়েছে, এই সেট তো তার কাজ করছে। এখন সে যখন বিপদে পড়েছে, তার যেহেতু পার্টি নিষিদ্ধ হয়ে গেছে, এখন তার যে অন্যান্য যে অর্গানগুলো আছে, তার প্রশাসনের যে সেট আছে, এই সচিবালয় থেকে শুরু করে একদম এই চৌকিদার পর্যন্ত, এই সেট কিন্তু এখন কাজ করছে। এই সেট কাজ করার ফলেই কিন্তু এই যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। যেমন আপনি কফি শপ বলছেন, বা এখনও মানে চক্রান্ত করছে, লাঠিসোঁটা নিয়ে মানে করতেছে। এই যে একটা বিষয় দেখেন, ওরা মিছিল করতেছে বিভিন্ন জায়গায়। এই জিনিসটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। অন্যান্য পার্টি কিংবা আমরাও যে মানে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করেছি, আমাদের হাতে কখনো লাঠিসোঁটা দেখেছেন? আমরা লাঠিসোঁটা নিয়ে কখনো বিক্ষোভ মিছিল করেছি? একদিনও না। তার মানে কি, এই আওয়ামী লীগ কিন্তু সে লাঠিসোঁটা নিয়ে কিন্তু সে রাষ্ট্রকে হুমকি দিচ্ছে, এবং সে যে আগে থেকেই সন্ত্রাসী, এবং সে যে এক তো গণহত্যা ঘটাইছেই, এখনও কিন্তু তার ভিতরে যে অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু বিন্দু পরিমাণ কমে নাই। আর একটা বিষয় আপনি খেয়াল করবেন, আমরা কেন এই আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দিব না, এই জেনারেশন, জেনজি জেনারেশন আমরা কেন দিব না? সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আপনি এত বড় একটা ক্রাইম করলেন, কিন্তু আপনার বিন্দু পরিমাণ এটার ব্যাপারে কোনো অনুশোচনা আসবে না। একজন নেতাকর্মী আওয়ামী লীগের একজনও এখন পর্যন্ত আমি শুনি নাই যে যারা বলবে যে উই আর সরি, আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, এই ছোট ছোট বাচ্চাদের উপর, এই ছেলে মেয়েদের উপর, এরা আমাদের ভাই বোন, এরা আমাদের সন্তান, এদের উপর আসলে এইভাবে গুলি চালানোটাও ঠিক হচ্ছে না বা হয়নি। এখন পর্যন্ত আমি একজন আওয়ামী লীগের নেতাকর্মীকে এটি বলতে শুনিনি। আমরা বলে আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকে বলে আসছি স্পষ্টভাবে যে আপনি পুলিশকে কার্যকর করেন, প্রয়োজনে প্রত্যেকটা জেলার এসপি, ওসি এদেরকে ঢাকায় আনেন, ঢাকায় এনে তাদের ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছেন সবাইকে নিয়ে বসেন, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে একটা প্রতিনিধি রাখেন, রেখে তাদের সামনে ব্রিফ করেন কি কি সমস্যাগুলো হচ্ছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল আগামী দিনে নির্বাচন করবে, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক একটা কমিটমেন্ট প্রয়োজন। এই প্রশাসন শুধুমাত্র পুলিশ প্রশাসন না, অন্যান্য যে প্রশাসন আছে, ডিসিরা আছে, তাদেরকে ডেকে এনে একটা কমিটমেন্ট দেন যে আমরা কোনো রকম নিজেরা সহিংসতায় জড়াবো না, এবং এই দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে এসপিদেরকে, প্রত্যেক পার্টি বলবে, আমি আমার পার্টি থেকে বলবো, এই বিএনপি থেকে একজন বলবে, জামাত থেকে একজন বলবে যে আপনাদেরকে সমস্ত সাপোর্ট আমরা দিব, আপনারা
দেশকে সুন্দরভাবে আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির উন্নতি করার জন্য যে ধরনের পদক্ষেপই গ্রহণ করেন, আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে আছি। এই কমিটমেন্ট আমরা আজকে প্রস্তাবনা দিয়ে আসছি। এইভাবে যদি কমিটমেন্ট দিয়ে দেওয়া হয় এবং তৃণমূলে যদি একটা বার্তা যায় যে না, প্রত্যেকটা রাজনৈতিক দল পুলিশ বা অন্যান্য প্রশাসনের সাথে মিটিং করেছে এবং সেখান থেকে একটা নির্দেশনা আসছে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, তাহলে অনেকটা রিকভারি করা আসলে সম্ভব। কিন্তু তাহলে এই সরকার 1 বছরের বেশি সময় পার হয়েছে, আপনারা আজকে প্রস্তাবনা দিয়েছেন, নির্বাচনের যে রূপরেখা আছে সেটি ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হয়ে যাবে, অর্থাৎ আর 4 থেকে 5 মাস এই সরকারের মেয়াদ আছে। তো গত 1 বছরের বেশি সময় এই সরকার তাহলে কি করলো? মানে আমরা তো দেখিও নি যে পুলিশে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গিয়েছে। আমি বলছি যে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ হয়েছে, বিসিএস শেষ হয়েছে। তো তাহলে কি মানে এই সরকার গত 1 বছর কি করলো তাহলে? এটা আসলে এটা বিপ্লব পরবর্তী সরকার, বিপ্লব পরবর্তী সরকারের গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যেটি ছিল, এটা আসলে যেভাবে ফাংশন করার কথা ছিল এটা তো আমরা স্বীকার করছি। যেহেতু এই সরকার আমাদের সমালোচনা করতেই হবে, আসলে ফাংশন করতে পারে নাই। এখানে আমরা যাদেরকে আসলে বসিয়েছিলাম ওনারা যেভাবে আসলে ফাংশন করার কথা ছিল এবং যাদেরকে নিয়ে আসছিলেন তারাও অনেকাংশে আসলে ফাংশন করতে পারে নাই। এই ব্যর্থতাটা আমাদের সবারই। কারণটা হচ্ছে যদি ফাংশন করতে পারতো, আপনি একটা জিনিস খেয়াল করেন যে বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, হত্যাকাণ্ড কিন্তু ঘটতেছে, পুলিশ বলতেই পারতেছে না, মানে যে সেটআপে সে আছে পুলিশ বলতেই পারতেছে না যে আসলে কোথায় কোথায় ক্রাইম সিন কোথায় বা কি কি কারণে হত্যাকাণ্ডগুলো ঘটছে। মানে একটা কেমন জানি একটা উদাসীন ভাব। হ্যাঁ, এই জিনিসটা আসলে এই সরকার মানে পুরোপুরি আমি বলবো বিশেষ করে আইন শৃঙ্খলাটার ব্যাপক অবনতি ঘটেছে। আমরা আজকে পরামর্শ দিয়ে আসছি এবং বলেছি যে আপনারা যেভাবেই হোক, এই জন্যই তো প্রস্তাবনা দিয়ে আসলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডাকেন এবং স্ট্রিক্টলি নির্দেশনা দেন। কারণ এইভাবে যে মান্না ভাই আজকে বলেছেন যে প্রক্রিয়ায় এখন আগাচ্ছে, এই যেভাবে হামলা হচ্ছে, মানে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে বা অন্যান্য যত ঘটনাই বলেন, এইভাবে যদি আপনি নির্বাচনের দিকে এগিয়ে যান, কিছু মানে প্রশাসনে যদি আপনি ভালো সেটআপ না দিতে পারেন, তাহলে তো সব বাক্স চুরি হয়ে যাবে ভোটের। আপনি তো কিছুই করতে পারেন না, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে এই নির্বাচন পরে এবং এটা কলঙ্কিত নির্বাচন হবে। সুতরাং আমরা বলেছি যে পুলিশ প্রশাসন বা অন্যান্য যে অর্গানগুলো আছে যেভাবে কাজ করার কথা ছিল আসলে সেটা সঠিকভাবে কাজ করতে পারে না। এই যে সরকার ঠিকভাবে ফাংশন করতে পারেনি বলে আমরা অভিযোগ করছি, এর পেছনে কি আপনাদের রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য সেটা দায়ী বলে কি আপনারা মনে করেন? শতভাগ দায়ী। বড় বড় যারা আজকে বড় রাজনৈতিক দল নিজেদেরকে দাবি করেন, অনেক বেশি কর্মী সমর্থক নিজেদেরকে দাবি করেন, না বড় আর ছোট বলে না, মানে আপনারা সবাই, তবে দায়টা যে যার মানে যত বড় চাকরি করবেন, যত বড় জায়গায় যাবেন, দায়িত্বের জায়গাটা তারই অনেক ক্ষেত্রে বেশি। এটাই কিন্তু স্বাভাবিক। আপনি সকল ক্ষেত্রে আপনি চিন্তা করবেন দায়িত্বের মানে কি বলে পদ অনুযায়ী কিন্তু আপনার দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব নিতে হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি মনে করব যে এই যে অনৈক্য, মানে বিশাল অনৈক্য, মানে আমরা মানে টকশোতে এসে আমি এখন বলে গেলাম যে আমাদের বিশাল ঐক্য চলতেছে, আমরা একে অপরের প্রতি খুব সহনশীল আচরণ করছি, আসলে না। ভিতরে ভিতরে অনেক বড় অনৈক্য আমাদের, যে অনৈক্যের কারণে আমরা আসলে এই সরকারকে যে সহযোগিতাটা করার কথা ছিল রাজনৈতিক দলগুলো উইলিংলি অনেক ক্ষেত্রে আসলে করে নাই। এটা রাজনৈতিক স্বার্থ আছে, আমি এটি সরাসরি এখানে বলতে চাই না। রাজনৈতিক স্বার্থ আছে অনেকেরই, যার কারণে তারা সরকারকে পুরোপুরি সাপোর্ট দেয় নাই। যদি সরকারকে পুরোপুরি সাপোর্ট দিত এবং এই সরকার যদি বেশি সফল হয়ে যায় তাহলে আবার ভিন্ন সমস্যা আছে। সেই জন্য অনেকেই খুব ভালোভাবে সাপোর্ট দেয় নাই, না দিয়ে এটা একটা প্রক্রিয়ায় রেখেছে। আর হইল রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল, এখন বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, এই নির্বাচনটাই সবচেয়ে মাথার ভিতরে যে আসছে। এই সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যে খেলা শুরু হয়েছে, এই খেলাটাই অনৈক্যের মূল কারণ। কিন্তু নির্বাচনের বিকল্প কি আছে? না, কোনোভাবেই না। নির্বাচন হতে হবে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যদি গভর্নমেন্টটা, আমি বললাম তো যে গভর্নমেন্টটা যদি ভালো চলতো কিছুটা,
তাও আমরা বলতে পারতাম যে না আপ- আরো আপ- 2 মাস পরে আপনি দেখেন এই সরকার যখন গঠন করা হয়েছে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার খুবই শক্ত সরকার হবে Obviously. এবং যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অনেকেই অভিযোগ করে আমার এই শোতে এসে অনেকেই অভিযোগ করেছেন এবং যারা আন্দোলনের একদম সম্মুখ সারির যোদ্ধা ছিল তারাও অভিযোগ করছেন যে গণঅভ্যুত্থানের স্পিরিট উপদেষ্টাদের অনেকের মধ্যেই নেই এবং অনেক মন্ত্রণালয় ভালো ফাংশন করতে পারছে না। হ্যাঁ মানে এটা কেন কেন এরকম হলো আপনারাও তো এই যখন সরকার গঠন হয় সব রাজনৈতিক দলের সাথে তো বসেছিল আমি প্রফেসর আমি ডক্টর মোহাম্মদ আমি ইউনূস। পিন্টু ভাই আপনাকে স্পেসিফিকলি বলি এখন জনপ্রশাসনের কমিটি হয়েছে খুব সম্ভবত খুব বেশি দিন হয় নাই এরপরে পুলিশ সংস্কারের বা পুলিশ নিয়োগ বদলি এইগুলোর ব্যাপারে কমিটি হয়েছে কিন্তু প্রথম যে কাজটি ছিল এই সরকারটা যেদিন 8 তারিখ শপথ নিয়েছে এর পরের দিনই এই কমিটিগুলো করার দরকার ছিল মানে 5 সদস্যের একটা কমিটি হলো কাজটা কি প্রকৃত মেধাবী এবং যারা দলীয় লেজুর ভিত্তি করে নাই প্রশাসনের যারা যারা আওয়ামী লীগের দূষণ না এদেরকে যোগ্য স্থানে এদেরকে সেট আপ দেওয়া যদি দিত তাহলে কাজটা সঠিকভাবে চলতো কিন্তু এই কাজটা এই প্রথমে মানে এই অনিয়মগুলো হয়ে গেছে অনেক ক্ষেত্রে বদলি পদায়নের ক্ষেত্রে ব্যাপক একটা অনিয়ম হয়ে গেছে যার কারণে পিন্টু ভাই এই সেট আপটা আপনি এই যে কথাটি বলতেছেন এই যে ফাংশনটা পুরো ফাংশনটাই নষ্ট হয়ে গেছে আর যদি শুরু থেকে যদি আপনার এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যদি একটা কমিটি করা থাকতো এবং আমার বক্তব্যটা আসলে একটু ভিন্ন রকম অনেকেই মনে করবে যে কি বলতেছে আপনি মনে করেন 27 ক্যাডারের যারা অ্যাডমিন ক্যাডারে ছিল এদের পুরো তালিকাটা প্রশাসনের কাছে আসবে যে এদেরকে এই দুইটা মানে বেস থেকে যে 25, 26, 27 বা সর্বোচ্চ 27 পরে যাব না 27-এর নিচ থেকে আমরা কি করব ডিসি নিয়োগ দিব ডিসি নিয়োগে কারা কারা বঞ্চিত ছিল এদের একটা তালিকা আসবে কারা কারা অনেস্ট অফিসার নিরপেক্ষ অনেক অফিসার আছে কারা কারা নিরপেক্ষ অফিসার এদের একটা তালিকা আসবে তারপর যারা আওয়ামী লীগের সাথে ছিল সুবিধাভোগী ছিল এদের একটা তালিকা আসবে আসার পরে এখান থেকে সুন্দর করে রিফাইন করে 5 জন মানুষ বসলে কিন্তু একটা সুন্দর সলিউশন আসে কিন্তু একজন ব্যক্তি নিয়োগ দিলে এটা কিন্তু পক্ষপাতিত্বের সুযোগ আছে কিন্তু 5 জন বসলে একটা মিটিংয়ে তখন কিন্তু এটা পক্ষপাতিত্বের সুযোগ নেই ওই যে তখন কি হয়েছে এখানে কিছু অনিয়ম হয়েছে এই যে ওই যে কি থানবীর নাকি নাম যে সচিবালয়ের মানে সকল ডিসি সে একা নিয়োগ দিছে এর একটা বিস্তর একটা অভিযোগ আসছে প্রথম আলো থেকে শুরু করে এই যে অভিযোগটা আসলো এই অভিযোগটা কিন্তু কিছুটা হলেও সত্যতা আছে এবং এই সত্যতার কারণেই কিন্তু আপনি ফাংশন করতেছেন না আপনি সৎ অফিসারগুলোকে বসান ভালো অফিসারগুলোকে বসান তারা এই সরকারের কথা কমিটমেন্ট শুনবে আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছিলাম যে আপনার এই রাষ্ট্রের যে প্রশাসন আপনি সর্বোচ্চ ব্যক্তি আপনার কমান্ড শুনতে হবে যে কমান্ড না শুনবে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে আপনি রাষ্ট্র আর একদিনও চালাতে পারবেন 5 আগস্টের পরে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও অনেক প্রত্যাশা সাধারণ মানুষের ছিল যে তারা নতুন ধারার রাজনীতি করবে কিন্তু আমরা দেখলাম যে সিনিয়র জুনিয়র নতুন রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল সেই মানে মনে হচ্ছে না একে অন্যকে ব্যাশিং করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই একে অন্যকে মানে এখানে আসলে কোনো দলই পেছানো নাই সবাই তার মতো করে একে অপরের বিরুদ্ধে লিখছে তো এই জায়গাটা থেকে তো আমরা বের হতে চেয়েছিলাম তো সেইটাকে আমরা বের হতে পারছি এবং কেন পারছি না তাহলে আসলে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন সেই পরিবর্তনটা কবে আসবে কিভাবে আসবে আমি সর্বপ্রথম যে কথাটি বলবো এই যে বলেছেন যে কথাটি যেমন ডাকসু নির্বাচন চলছে কি পরিমাণ সাইবার বুলিং চলতেছে এটা আপনি নিজে ক্যাম্পাসে রিপোর্ট করেছেন আপনি দেখেছেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানে নিজেকে আসলে রিফাইন করা উচিত অ্যাজ এ হিউম্যান এবং বাংলাদেশের মানুষের আমাদের আমি অবাক হয়েছি যে আওয়ামী লীগের একসময় আমরা 15-17 বছর দাসত্ব করেছি এক প্রকার দাসত্ব আপনি যখন একটা অন্যায়কে স্বীকার করে নেবেন তার এই পুরো সেটআপটাকে আপনি মেনে নেবেন তার মানে আপনি এক প্রকার দাসত্ব মেনে নিলেন তার 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে আমাদের মনে হয় মানসিক মুক্তি মিলেছে কিন্তু আসলে আমাদের এই মানসিক যে দৈন্যদশা এই দৈন্যদশা কিন্তু আমাদের রয়ে গেছে আমরা আসলে মানসিকভাবেই আমরা ধরেই নিয়েছি অন্যের দাসত্ব যার কারণে আমাদের আসলে মুক্তিটা কবে মিলবে
আমরা নিজেদেরকে যদি রিফাইন না করতে পারি, আমি যদি এটা বিশ্বাস না করতে পারি যে এই রাষ্ট্রের আমি একজন নাগরিক, এটা আমার অধিকার, আমি কেন আরেকজনের ওপর নির্ভরশীল হব এবং প্রত্যেকটা জায়গায় কেন আমি মানে আরেকজনের অনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমি চেষ্টা করব, এই জিনিসগুলা আমরা আসলে পরিবর্তন করতে পারি না। আপনি যেটা বললেন যে সিনিয়র জুনিয়র, হ্যাঁ, আগের পুরাতন রাজনীতি, সত্যিই পিন্টু ভাই আগের পুরাতন রাজনীতি রয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আর সবচেয়ে বড় যে জিনিস, আমরা বাঙালি প্রত্যেকটা মানুষই পরশ্রীকাতর, এভরিওয়ান। হয়তো কিছু মানুষ থাকতে পারে যারা আসলে পরিশ্রীকাতর না, কিন্তু আমার মনে হয় কেন জানি অধিকাংশ মানুষই আরেকজনের ভালোটা দেখতে পারে না। এটা আমাদের বাংলাদেশের একটা কালচার। সেই জায়গা থেকে এই যে যা চলতেছে এখন দেখেন, 5ই আগস্টের আগে আমি বিশ্বাস করি, আমি এখনও যদিও সমালোচনা খুব কম করি, আমি জামায়াতে ইসলামের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোথাও মানে ফেসবুকে পোস্ট দিব তো পরের কথা, কোথাও একটা কমেন্টসও করি নাই। আবার বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আমি কখনো কমেন্টসও করি নাই। কিন্তু 5ই আগস্টের পরে কি দেখলাম, একজন আর একজনের মানে একদম কি বলবো সাইবার বুলিং এমনভাবে করতেছে, ছেলে আর মেয়ে নেই, খুব বিশ্রীভাবে। এবং আমার ফেসবুকে আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার কমেন্টস বক্সে যাবেন, অনেক ক্ষেত্রে এত ব্যাড ল্যাঙ্গুয়েজ তারা এখানে ইউজ করতেছে, অথচ এরা কিন্তু আমাদের এই সহযোদ্ধা, এই জুলাই সহযোদ্ধা, তারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোতে। আমি অবাক হয়ে যাই যে আসলে এই মানে কিসের দ্বন্দ্বে আমরা আসলে আবার এই অনৈক্যটা তৈরি করতেছি। আগে একটা পার্ট ছিল যে আওয়ামী লীগ এক পক্ষে, আমরা এক পক্ষে, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন আমাদের পক্ষের ভিতরে যারা যারা ছিলাম এখন আমাদের পক্ষের ভিতরে লাগছে। এই যে 2-3 গ্রুপ একসাথে, এক গ্রুপ আরেক গ্রুপকে কি করতেছে, মানে সামাজিকভাবে সব সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ব্লাস্টার করতেছে। এই সুবিধাটা নিচ্ছে কারা? আওয়ামী লীগ নিবে। যত বেশি অনৈক্য হবে আওয়ামী লীগ হাসতেছে। শেখ হাসিনা তো ভারতে দিল্লিতে বসে থেকে হাসতেছে যে লাগো তোমরা একে অপরকে হত্যা করো, এবং এটা আমি মানে আমার জন্য ভালো। এবং সে কিন্তু হুঙ্কারও দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সে ভারতে বসে থেকে কিন্তু বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস জঙ্গি, তার এই অধীনে নির্বাচন সে মানবে না। শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন মানবে না এবং সে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। সুতরাং আমি বলবো যারাই রাজনীতি করছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার, বা আমরা যারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের উচিত নির্বাচন হবে, নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটাই আমাদের জন্য একদম রাজনীতির শেষ না। এটা যেন আমরা মাথায় রেখে ঐক্যটা ধরে রেখে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে, আমাদের যে ব্যাকডেটেড যে বাংলাদেশ ছিল, যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, এটাকে কতটা বসে আলোচনার মাধ্যমে কতটা আমরা এটাকে রিফাইন করতে পারি, নতুন করে সাজাতে পারি, সেই চিন্তা আমাদের প্রত্যেকের করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে গণ অধিকার পরিষদ, আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করবেন, নাকি আপনারা নিজেরাই আলাদা নির্বাচন করবেন এবং আপনারা সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? আমরা একটা স্বতন্ত্রভাবেই 18 কোটা আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, তার পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদ, আমাদের যে স্বতন্ত্র ধারা এটিকে আমরা ধরে রেখেছি। আমাদের হয়তো সারা দেশে কোটি কোটি মানে আমাদের নেতাকর্মী নেই, কিন্তু প্রত্যেক জেলায় আমাদের কমিটি আছে ও প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি আছে। তো আমাদের লক্ষ্যটা যেটা আমি তো আপনাকে বললাম যে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই জন্য আপাতত আমাদের দলীয় যে সিদ্ধান্ত, আমরা অলরেডি 36টি জুলাই, আমাদের যে 34 জুলাই সেটার সম্মানার্থে আমরা 36 জন মানে প্রাথমিকভাবে আমাদের প্রার্থিতা ঘোষণা করেছি 34 জনের। তো ক্রমান্বয়ে আমরা সকল প্রার্থী ঘোষণা করব। আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে এককভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে আমরা আমাদের যে পার্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরপরেও নির্বাচন যেহেতু সামনে, তফসিল ঘোষণার পরে কিংবা আগে যদি ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে কোনো নির্বাচনে যেতে হয়, সেই সিদ্ধান্ত আমরা পার্টিভাবে বিবেচনা করব। তবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তরুণরা, বিশেষ করে আমরা এনসিপি, আমরা আরও যারা আছে এবি পার্টি সহ এই দিকে মোটামুটি বা
তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা সম্ভাবনা আছে, যাতে এই যে পুরাতন রাজনৈতিক ব্যবস্থা 53 বছরের যে রাজনৈতিক ব্যবস্থা, সেটির পরিবর্তনের জন্য আমরা একটু উইলিংলি আরও ভালোভাবে চিন্তা ভাবনা করছি। কিন্তু আপনারা যে প্রার্থী ঘোষণা করেছেন সেখানেও তো দু এক জায়গায় আপনাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আমরা সেই না, ভিডিও দেখেছি। এটি একটি স্বাভাবিক বিষয়। কেন? কারণটা হচ্ছে আপনি পৃথিবীর সব মানুষের মন খুশি করে আপনি কখনো চলতে পারবেন না। আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার, আপনারা 4 ভাই, আপনি মনে করেন এক জায়গায় আছেন, আপনার 4 ভাইয়ের সাথে আপনার সবাইকে আপনি সমান অধিকার দিয়ে বা সবার সাথে একই রকম মানে আচরণ করার পরেও আপনি সকলের মন আসলে জয় করতে পারবেন না। আমরা একটা নতুন রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে একজন মনোনয়ন পায় নাই, তার চেয়ে অধিকতর যোগ্য যে সে পেয়েছে, তাকে আমরা অন্য জায়গায় সেট আপ দিব। সে মন খারাপ করতে পারে, সে বিদ্রোহ করতে পারে, তার অভিযোগ সে জানাইতে পারে। এটা প্রত্যেকটা পার্টিতে, এটা একটা অ্যাজ ইউজুয়াল বিষয়, প্রত্যেকটা পার্টিতেই পিন্টু ভাই এরকম হয়, এবং এটাকে আমরা খুব মানে জটিলভাবে দেখছি না। এবং এই যে ছেলেটা আমাদের মাহফুজ, সেই মানে বিদ্রোহ করেছিল, তাকে আমরা পার্টিতে আবার নিয়ে এসেছি, এবং গাজীপুরের অন্য একটা আসন থেকে আবার তাকে আমরা নির্বাচনের সুযোগ দিব। সবশেষ প্রশ্ন, ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টি, এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কতটা জরুরি বলে মনে করেন? খুবই জরুরি। এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, এটির প্রেক্ষাপট 2018 কোটা আন্দোলন এবং পরবর্তী সময়ে তখনকার সময় ডাকসু নির্বাচন, পুরো সময়টাই আপনি কাভার করেছিলেন। আপনি জানেন এর পরবর্তী এই ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে টর্চার সেল বানিয়ে নির্যাতন করা, আপনি নিজে নিউজ করেছেন। তারপরে হচ্ছে গেস্ট রুম, গণরুম কালচার, তারপর হচ্ছে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া, এইগুলো কিন্তু ডাকসুর পর থেকে কিন্তু ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হওয়া শুরু হয়েছে। এবং এটার ফলাফলটা কিন্তু 24-এ এসে মানুষকে সফলতা দিয়েছে। আমি মনে করি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম তরুণ নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব বেরিয়ে আনার জন্য দেশের প্রয়োজনে এবং প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করার জন্য, রাষ্ট্রকে প্রেশার করার জন্য, সঠিক পথে রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি। এবং এটা প্রয়োজনে 1 মাস সময় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা নির্বাচন করে ফেলা উচিত। কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রেশার গ্রুপটা থাকবে বা যারা থাকবে, এরা রাষ্ট্রকে সবসময় চ্যালেঞ্জ করতে পারবে, যে কোনো অন্যায় সিদ্ধান্তের ব্যাপারেও তারা তাদের মতামত জানাতে পারবে, যার কারণে এই রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে এবং নতুন নেতৃত্ব উঠে আসবে। এই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে। এই জন্যই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা তৈরি হয়েছে, আশা করি সেই সমস্যা থাকবে না। ডাকসু নির্বাচন অবশ্যই হবে, হতেই হবে। এবং ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, যতগুলো সংসদ নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচন হয়ে যাক, এবং শিক্ষার্থীরা সেখানে তাদের যে প্রতিনিধি নির্বাচন করুক। তারপর সেই নির্বাচিত প্রতিনিধি এই দেশের মানুষের, তার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে তো বলবেই, পাশাপাশি এই দেশকে কিভাবে সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় সামনের দিকে, তাদের পরামর্শ আমাদের অবশ্যই প্রয়োজন আছে। যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকেরই প্রয়োজন আছে, রাষ্ট্রেরও প্রয়োজন আছে। সুতরাং আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনগুলো অবশ্যই হওয়া বাঞ্ছনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঙ্গে।